যে আমার বাইরে বেডে সাদাটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমি ধরেছি, আমার বাড়িটা জড়ায় থাকছে। দেখি সাথে সঙ্গে সঙ্গে সিস্টাররা ডাক্তাররা দৌড়ে এসে বলে যে আপনারা কান্নাকাটি করেন না, কান্নাকাটি তো দাদা ছিল আর্মি, আমার আব্বা আর্মি, আমার আব্বা 2000 সালে রিটায়ার্ড আসছে। আমরা একটা সেনা পরিবারের সন্তানের রাস্তায় গুলি খাইয়ে আমার ভাই পরে মারা গেছে। আমরা একটু দুঃখ দেখতে পারি না। কিভাবে একটা আর্মির সন্তান, আর্মি পরিবারের সন্তান, আমার দাদা আর্মি ছিল, আমার আব্বা আর্মি। বলবেন যে আপনার ছোট ভাই তো গুলি খেয়ে মারা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকাতে, কিভাবে মারা গিয়েছিল একটু বলবেন আমাদের? আমার নাম শারমিন। আমরা 3টা বোন, একটা ভাই। ভাই সবার ছোট, আমি সবার বড় বোন। আমার ভাই আয়ু পরীক্ষা দিচ্ছিল চিতলমারি শেরেবাংলা কলেজ থেকে আয়ু পরীক্ষা দিচ্ছিল। পদার্থ পরীক্ষা শেষ হওয়ার পরে ওর পরীক্ষা স্থগিত, সরকার ঘোষণা করছে পরীক্ষা স্থগিত। পরে বলে কি যে আমা আমি একটু আপার বাসা থেকে বেড়াইছি। আমার বাসা টুঙ্গি এয়ারপোর্টের কাছে টুঙ্গি, ওইখানে আমার বাসা, আমি ওইখানে থাকি। পরে বলে কি যে মামাদের কাছ থেকে ঘুরে এসে ওদের জন্য করণ করতেছে, মা একটু দেখে আসে। আমার ছোটো ছোটো 2টা ছেলে, বড় ছেলের বয়স 5 বছর, ছোটো ছেলের বয়স 2.5 বছর হবে। পরে ও গেছে, তারপরে ও 17 তারিখে গেছে। যার পরে বলতেছে কি 19 তারিখে শুক্রবার সকাল 10টা বাজে বলতেছে কি যে আপা মামাকে তো মজা কিনে নিস, ওরা কান্নাকাটি করতেছে দোকান থেকে, গেটটা একটু খুলে দেন। পরে আমি বলছি কি না তোর এখন যাওয়া লাগবে না। বলে না ওরা কাঁদতেছে, আমি মজা কিনে নিয়ে আসি। পরে ওরা গেছে, ও গেছে যাই আর খবর নেই, মজা তো কিনতে গেছে কিন্তু সাব্বিরের আর খোঁজ নাই। যে আমি ফোন দিচ্ছি ও পরে আপা বারবার ফোন দেন আমি আসতেছি, এটা বলে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছে। পরে আমি আব্বার কাছে ফোন দিছি, আমার মায়ের কাছে ফোন দিছি, যে ও বললো যে দোকানে যে মজা কিনে দিছি এটা বলে গেছে। ওর তো খবর নেই আব্বা, ওর তো খবর নেই, মা ওর একটু ফোন দেন। বলছেন তাড়াতাড়ি বাসায় চলিস, আমার খুব টেনশন হচ্ছে, ও আসতেছে না কেন। আমার আব্বা ফোন দিচ্ছে, আমার মা ফোন দিচ্ছে বাসায় যা সবার সাথে 11 বার আমি যাচ্ছি বাসায়। এটা বেটা ফোন কাটিয়ে দিচ্ছে সবার ফোন। পরে বিকেল 6:30 বাজে তখন হঠাৎ করে এমনি ফোন আসছে উত্তরা ক্রিসেন্ট হসপিটাল থেকে, যে আপনি কে? পরে আমি বলি আমি কি, আপনি কে? সাব্বিরের ফোন আপনার কাছে, আপনি কে? পরে বলে কি যে সাব্বিরের গুলি লাগছে, ও মারা গেছে। এটা বলার পরে তখন আর আমার কোনো সেন্স ঠিক নেই যে কী বলে আমার ব্যাপার, আপনি কী করতেছেন, কী করতেছেন, কী বলেন? হ্যাঁ আপনার দ্রুত আপনারা চলে আসেন। এটা বলার পরে এ ফোন করতেছে, আমার আব্বা ফোন করছে, আমার মায় কী হয়েছে। এরপরে আমার হাজব্যান্ড ফোনটা নিয়েছে, পরে ওই যে নাম্বারে ফোন দিছে ওই নাম্বার থেকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলে কি শারমিন ওর কিছু হয় না, গুলি লাগছে, তুই তাড়াতাড়ি চল, আমরা তাড়াতাড়ি যাই। পরে আমার ছোটো 2টা বাচ্চা নিয়ে আমরা গেছি। যে যাওয়ার পরে মানে অনেক বাধার সম্মুখীন হইয়া যে দেখি এইখানে ককটেল, ওইখানে আগুন জ্বলতেছে, এইখান থেকে গাড়ি জাতি দিচ্ছে না, এইখানে পুরাপুরি এই সমস্ত দেখে মানে এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি এ করতে করতে রাত 10টা বাজে। আমাদের টুঙ্গি থেকে উত্তরা যাতে যদি আমাদের রাত 10টা বাজে, 4:30টার সময় রওনা দিয়ে কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমরা। এরপরে যে দেখি কি যে আমার বাইরে বেডে সাদাটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমি ধরেছি, আমার বাড়িটা জড়ায় থাকছে। দেখি সাথে সঙ্গে সঙ্গে সিস্টাররা ডাক্তাররা দৌড়ে এসে বলে যে আপনারা কান্নাকাটি করেন না, কান্নাকাটি যদি করেন লাশ ভাই গাড়ি পাইলে আপনাদের লাশ কিনতে নিয়ে যাবে, আপনার লাশটাও দেখতে পারবেন না, কান্নাকাটি করেন না। কীভাবে আপনাদের সন্তান আপনার ভাই কীভাবে বাড়ি নিয়ে যাবেন? আপনারা অ্যাম্বুলেন্স ঠিক করেন, দূরত্ব নিয়ে যান, নাইলে ওরা খবর পেলে আমাদের সমস্যা হবে, আপনারা নিয়ে যান, আর তা নাহলে কিন্তু নিয়ে যাবে। এটা করার পরে অ্যাম্বুলেন্সের পাই না, কেউ 40,000, 45,000, 50,000, 20,000 এক একজনে যে যেরকম বলতে সেরকম বলতেছে, সব অনেক টাকার অ্যামাউন্ট বলতেছে। এখন আমরা কি একটা বিপদের মধ্যে না, আমার আব্বা আসছে, আমার আব্বা আসে তো কাঁদে একদম নিচে লুটে পড়ছে। আপনার আব্বা কি ওখানে ছিল? আমার আব্বা একটা সিকিউরিটি চাকরি করে, ওইখান থেকে গাজীপুরের ওই সাইডে আমার আব্বা থাকে। সে আসে তো ওইখান থেকে কান্নাকাটি করা শুরু করে। আমার আব্বা 2জনে কাঁদতেছে, আমার ছেলেরাও 2জনে কাঁদতেছে, মামা করে চিল্লানির পরে ডাক্তার বলে কি আপনারা কান্নাকাটি করলে লাশ নিয়ে যাবেন, নিতে দেবে না। এই অনেক করে চোখের পানি মানে না, তারপরেও বুকে পাশানো, এক কথায় বুকে পাথর চেপে এই গাড়িটাকে অনেক কষ্টে ঠিকঠাক করে পরে আমরা ওই হসপিটাল থেকে রওনা দিই। রওনা দেওয়ার পরে কেউ বলে কি লাল নিশানা টানায় দেন, তাহলে কোনো সমস্যা হবে না।
পরে আমাদের কি করছে, শপিং লাল কাপড় পাইনি কোথাও, তারপরে শপিং ব্যাগ লাল, সেটা সিরা নিশানা টানাইছে। মানে কিছু দূর আমরা মানে 2 মিনিট যাইতে পারি না, 2 মিনিট আমরা যাইতে পারি না, তার আগেই আমাদের পরে হামলা শুরু হয়ে যায়। এই মানুষজন দৌড়ে এসে আমরা বলি ডেড বডি, এইভাবে মানে 20-25 জায়গায় আমাদের পরে পথে হামলা হয়েছে। লাস্ট ফিনিশিংয়ে যে আমরা সায়দাবাদ ছাড়াবো, এই সময় যে কত মানুষ, আমার মনে হয় 2500 মানুষ হবে, চারিদিক দিয়ে ঘিরে এসে কেউ বলে পুরাই দে, কেউ বলে কেউ বলে 12 ভাঙ, মানে এক একজনের মুখে এক এক রকমের কথা। এরা যে কারা এটা আমরা জানি না, আমরা গাড়ির থেকে ভয়তে বেরোই না। পরে আমরা গাড়ি ভাই তোকে পাও ধরি, তোকে হাত ধরি, তোরা আমার গাড়িটা বাঁধিস না ভাই, দেখ তোদের বয়সে ভাই, দেখ আমার বাড়িটা শুয়ে রয়েছে ভাই, দেখ আমার ছোট ছোট মাসুম বাচ্চা, দেখ তোরা আমার গাড়িটা ভাঙিস না। কে কার কথা শোনে? ঠাস ঠুস করে বাড়ি দিয়ে আমাকে একদম গাড়িটা পুরো ভাঙিয়ে ফেললো। একটা এর ভিতরে কোথা থেকে ওইটা এসে জানি না, এরকম গোল একটা। পরে ওইটা আসার সাথে সঙ্গে সঙ্গে আমার আব্বা ধরছে যাতেই না হয়। পরে আমার আব্বা অনেক দূরে ফিকে ফেলছে, অনেক দূরে ফিকে ফেলানোর পরে বলে কি আব্বু ওটা ফেলেন, ওটা কি? পরে বলে কি এটা একটা গ্যাস জাতীয় একটা ককটেল বা অন্য কিছু হবে, এটা থাকলেই আমরা সবাই মরে যেতাম, এটা বললো। তা গাড়ি যে আসবো, এরপরে গাড়িটা গরম, আমার বাড়ির 5টা গুলি লাগছে, 2টা মাথায়, একটা ঘাড়ে, একটা বুকের, একটা পেটের থেকে শীঘ্রই বেরোয় গেছে 5টা গুলি। রক্ত তো বাদ মানতেছে না, না এইটা এসি চালাতে পারতেছি, এসিও চালাতে পারতেছি না, রক্তের বাদ হয়ে যাচ্ছে, রক্ত শুধুই বেরোচ্ছে, গাড়ি রক্ত গেছে, কাঁচ কোচ। এর ভিতর থেকে আমরা অনেক কষ্ট ওখান থেকে পার হয়েছি। রাস্তায় বসে আমাদের পুলিশে বলে কি, পুলিশ বা অন্য অন্য মানুষও দৌড়ে এসে বলে কি যে আপনারা অ্যাম্বুলেন্সের হুইসেল বাজায়েন না, আপনারা লাইট জ্বালায়েন না, তাহলে কিন্তু এটা আপনারা যেতে পারবেন না, সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। পরে বলে যে আমরা যদি লাইট না জ্বালে আমরা কীভাবে যাবো? তাহলে আমরা ছোটো ছোটো বাচ্চা আছে 2জন, আমরা বড় 3জন আছে, সবাই গুলি করে মারি ফেলেন, এছাড়া আর কি। এটা বলার পরে বলে কি যে ঠিক আছে লাইট জ্বালেন, আপনারা এমনি যান। এটা বলার পরে আমরা অনেক পরে দেখি এইখানে পুলিশ আমাদের বলে, আমরা বলি ডেড বডি করতে করতে পরে আমরা বাড়ি আসছি প্রায় 4টার দিকে, 3:30-4টার দিকে আমরা বাড়িতে আসছি। আসার পরে দেখি কি আমাদের যে মেন বাজার সেইখানে পুলিশ, আমাদের কবরস্থানের কাছে বাড়ি, হ্যাঁ চিতলমারি। পরে দেখি যে আমাদের বাড়িতেও পুলিশ বলে কি আমাদের 40 মিনিট টাইম দিয়েছে, যে এর ভিতরে দাফন কাফনের কাজ শেষ করেন, তা যদি না করেন আমরা কিন্তু লাশ নিয়ে যাবো। চোখ দিয়ে কি দেখবো, আমার আব্বা আম্মা কি দেখবে, আমার যে আরো 2টা বোন আছে তারা কি দেখবে, পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন কেউই দেখতে পারে না, কিভাবে দেখবে? 40 মিনিট টাইম, তার এর ভিতরে যদি আমরা দাফন কাফন কবর না দেয় তাহলে নিয়ে যাবে, মানে এমন একটা চাপের মুখে সৃষ্টি হয়েছে। তখন অতি দ্রুত 40 মিনিটের ভিতরে ওটা গোসল দাফন কাফন করে কবর দিয়ে পরে পুলিশ কবর দেখে তারপরে পুলিশে গেছে। এটা আমাকে কি অপরাধ ছিল বলেন? এইটুক সময়ের ভিতরে মনে হয় 1971 সালে এরকম ভাবে কাউরে কবর দিনে, 1971 সালে যুদ্ধ দেখেন, এটা যুদ্ধের সাথে অনেক খারাপ। এখন আমার দেশবাসী যারা এই যে এখন যে সরকার আছে, সবার কাছে আমার বিনীত অনুরোধ যে কেন এইভাবে হাজার হাজার সাব্বির, শুধু আমার ভাই একা সাব্বির তা না, হাজার হাজার সাব্বির মারা গেছে, হাজার মা, হাজারা বোনের বুক খালি হয়েছে, হাজারা মার বুক খালি হয়েছে, তাকে যে মারছে, তাকে যেন বিচার হয়। আমাদের পরে হামলা হয়েছে, আবার ছোট ছোট মাসুম বাচ্চা, তাদের পরে হামলা হয়েছে, এর বিচার চাই। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আমরা অবস্থান করছি, চিতলমারি ইজলা গ্রামে, যে এক দফা এবং ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বোনটির ভাইটি খালি হয়ে গেল তার জীবন থেকে, সেই যে গল্প না কাহিনী আমি এটা বলতে পারবো না, কিন্তু যা শুনলাম আসলে বেদনাজনক। সে তার একটাই দাবি যে শুধু তার ভাইয়ের বিচার চাচ্ছে না, যে সমস্ত ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছে সব ছাত্ররই বিচার এই বোনটি চাচ্ছে। এতে বোঝা যায় যে আসলে ভাইয়ের যে আত্মত্যাগ, বোনেরও সেই যে আত্মত্যাগ, এটা আমরা উপলব্ধি করছি। আপনার এই যে এই পর্যন্ত যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল, যে সমস্ত নেতারা ছিল, তারা কি আসছে এখানে? হ্যাঁ, এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে স্টুডেন্টরা আসছে, ঢাকা ভার্সিটি কলেজ থেকে, তারপরে বিভিন্ন লোকজন আসতেছে, ওরা কবর জিয়ারত করে শান্তরা দিয়ে চলে যায়। কিন্তু আমার আব্বা যে আমাদের কত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখেছে, আমার আব্বাই আশা করছে, আমরা আশা করছি একটা ভাই সে লেখাপড়া শিখে হয় একজন ডাক্তার কিংবা একজন বড় ইঞ্জিনিয়ার হবে। আমার ভাই সায়েন্স নিয়ে পড়ছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, যে আমাদের যে জমি ছিল জমিটা পর্যন্ত বাধা দিয়েছে, যে ছেলে বড় হয়ে মানুষ হয়ে আমার জমি জমা খালাস করবে, সব বন্দুক রাখছে, অন্যের কাছে বন্দুক তুলছে। এখন আমার আব্বা পুরো নিশ্চয় গেছে, না ছেলে আছে না জমিটুকুন কাছে আছে,
আমাদের 3টা বোনের বিয়ে দিয়েছে লেখাপড়া, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর এক বোনে এসএসসি পাস করেছে, আর একজন বোন ছোট বোনের এবার আইউ পরীক্ষা দিতে এই ভাইয়ের সঙ্গে দিচ্ছিল। কিন্তু আমাকে কি অপরাধ ছিল বলেন? আমাকে কি আল্লাহ আমাদের পরে এত নিতে হলো কেন? আমাকে একটা বোনটা নিয়ে যেতে এত কষ্ট আমাদের লাগতো না। আপনার একটি ভাই? আমার একটা মাত্র ভাই, ছোট সবাই ছোট, একটা মাত্র ভাই। মানুষের ছেলেদের যেরকম মানুষের সন্তান আপনার যে কষ্টের কথা, এই কষ্টের ঋণ আমরা এই বাংলাদেশের মানুষ কখনো শোধ করতে পারবো না। আপনার ভাইয়ের যে আত্মত্যাগ, আমরা একটা জিনিস বলতে পারি, সে বর্তমান অন্তর্বর্তী সরকার বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই সরকারের আমরা দাবি জানাই যে শীতলমারি এই হিজলে গ্রামে এই বোনটির বাড়িতে এসে যে আমাদের ডক্টর ইউনূস স্যার কিংবা যে সমস্ত উপদেষ্টারা আছে তারা যেন এখানে এসে এই বোনটিকে একটু সান্ত্বনা দিয়ে যায়। আমরা সেই আশা করি এই গ্রামবাসী কিংবা এই বোনটির তরফ থেকে আমরা সেই দাবিটা আপনাদের উপরে রাখছি। আমার আরেকটু কথা, আমার দাদা ছিল আর্মি, আমার আব্বা আর্মি, আমার আব্বা 2000 সালে রিটায়ার্ড আসছে। আমরা একটা সেনা পরিবারের সন্তানের রাস্তায় গুলি খাইয়া আমার ভাই মারা গেছে। আমি একটা দুঃখ দেখতে পারি না। কি ব্যাপার, একটা আর্মির সন্তান, আর্মি পরিবারের সন্তান, আমার দাদা আর্মি ছিল, আমার আব্বা আর্মি। এই দেশের থেকে আমরা কি পাইছি বলেন? আমি যত আর্মি মানুষ আছে, যত আর্মির যত আছে, তার থেকে আমি তাদের কাছে বিনীত অনুরোধ যে তাদের থেকে আমরা কি পাইছি? একটা আর্মির সন্তান রাস্তায় গুলি, একটা না 5-5টা গুলির আঘাতে রাস্তায় পড়ে লুটুপুটি খাইছে, একটা আর্মি পরিবারের সন্তান। আপনাদের সবার কাছে এই রিকোয়েস্ট করা হলো, সরকারের কাছে, আর্মি সেনাপ্রধানের কাছে, যাতে সবাই এটা পৌঁছায় দেয়, তার কাছে আমার বিনীত অনুরোধ হলো। তার কাছে আমি তাদের কাছে ছাড়িয়ে দিলাম, তারা বিচার করবে। ধন্যবাদ।